প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা 443 নম্বর এপিসোডে। আজকের এপিসোডে আপনারা শুনবেন সৌম্যদীপের ঘটনা। আমাদের সাউন্ড করে সৌম্যদীপ নয়, এই সৌম্যদীপ হলো তরিৎ জেঠুর জামাই সৌম্যদীপ, যিনি কিনা তরিৎ জেঠুর ঘটনাগুলিকে আমাদেরকে লিখে মেইল করেন। তো এই ঘটনাটি আপনি যখন শুনবেন আপনি হারিয়ে যাবেন একটি অন্য জগতে। এছাড়া আজকে আমাদের ফিমেল ভয়েসে থাকছে প্রিয়াঙ্কা এবং আমি রয়েছি, সাথে রয়েছে আমাদের সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আপনারা শুনুন আজকের এপিসোড একদমই জমজমাট। এবং প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। মহালয়া চলে গেল, দুর্গাপুজো এসে গেল, কদিন বাদে দুর্গাপুজোও চলে যাবে। এবং এই যে সময়টা, এই মায়ের আগমনী, এই মায়ের আসার জন্য আমরা কিন্তু সকলেই অপেক্ষা করে থাকি সারা বছর। কিন্তু প্রেত কথার জন্য অপেক্ষা করতে হয় মাত্র কয়েকটা দিন। তাই শুনতে থাকুন প্রেত কথা। এবং এবার পুজোয় প্রেত কথা কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ঘটনা উপহার দিতে চলেছে। মায়ের সামনে বসে শুনতে পারেন প্রেত কথা। বড় অদ্ভুত যুগলবন্দি, আমি জানি। শুরু হচ্ছে আজকের এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরবদা, কেমন আছো? আশা করি তুমি, প্রিয়াঙ্কা দি, কাকু আর কাকিমা সকলে ভীষণ ভীষণ ভালো আছো। সাথে ভালো আছে আমাদের প্রেত কথা পরিবার। আমি সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়, আসানসোল থেকে। প্রেত কথা পরিবার আমায় চেনে তরিৎ জেঠুর জামাই হিসেবে। তরিৎ জেঠু আমাদের সকলের ইমোশন, আর আমি সকলের ভালোবাসার জায়গা হতে পেরে সত্যি খুব খুশি। সকলের মনে আছে নিশ্চয়ই, আজ থেকে 2 বছর আগে তরিৎ জেঠুর যাত্রা মহালয়া স্পেশাল প্রেত কথার 235 নম্বর এপিসোডে রামু কাকার ঘটনা দিয়ে শুরু হয়েছিল। কি কাকতালীয়ভাবে আমার প্রথম ঘটনাও মহালয়ার পরেই প্রকাশ পাচ্ছে প্রেত কথায়। আমার প্রেত কথা লাইভ পডকাস্ট খাটের নিচে পিশাচ থাকার ঘটনা, যা গৌরব তাপাদার ব্লগস চ্যানেলে 2.5 লক্ষ ভিউজ অতিক্রম করেছে, সাথে হাজার হাজার পজিটিভ রিভিউ পেয়েছে, তা দেখে আমি সত্যি অভিভূত। কথা দিয়েছিলাম যাদের সমস্যা তারা পডকাস্টের সেই মৌলবিক যোগাযোগ আমার কাছে পাবে। সমস্যায় জর্জরিত বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন তারা উপকার পেয়েছেন। ধন্যবাদ জানাই তাদের। কথা দিয়েছিলাম আবারও আসবে আমার পডকাস্ট। তবে কমেন্টে বহু মানুষ আমায় ঘটনা দেওয়ার জন্য উৎসাহিত করেছে। বিশেষত প্রেত কথা থেকেই ফেসবুকে যুক্ত থাকা আমার অনেক বোন, যাদের আমি বোনই বলি, তারাও ফেসবুকে আমার কাছে ঘটনার আবদার করেছে। তাই তরিৎ জেঠুর আশীর্বাদ নিয়ে, গৌরবদা তোমার দেওয়া সাহসে ভর করে, আর প্রেত কথা পরিবারের ভালোবাসাকে পাথেয় করে সকলকে ভয় পাওয়াতে চলে এলাম আমার প্রথম সত্য ভৌতিক ঘটনা, যা আমার মাসির সাথে ঘটেছে সেই নিয়ে। তরিৎ জেঠুর ঘটনা ছাড়াও আজকের পর আমার আরো অনেক ঘটনা আসতে থাকবে। এই ঘটনা রাতে বিন্দু মাত্র ঘুমোতে দেবে না। কি শুনে ভয় লাগলো? ये डर हमें अच्छा लगा। শুরু করছি আজকের ঘটনা। অদেখা ভয়, সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়। সৃষ্টিকর্তা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন। আমাদের দেহের এই 5টি ইন্দ্রিয় অঙ্গ হলো চোখ, যা দৃষ্টিশক্তির জন্য, কান, যা শ্রবণ শক্তির জন্য, নাক, যা গন্ধের অনুভূতির জন্য, ত্বক, যা স্পর্শ অনুভব করার জন্য, আর জিহ্বা, যা স্বাদ অনুভূতি নির্ধারণের জন্য। এই ইন্দ্রিয় অঙ্গগুলি আমাদের চারপাশের বিশ্বকে উপলব্ধি করতে সাহায্য করে। আসলে এসব আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কোনো কিছু চোখের সামনে দেখে বা তার শব্দ কানে শুনে অনুভব করা ভীষণ সাধারণ একটা ব্যাপার। সকালে ঘুম ভেঙে ওঠা থেকে রাতে বালিশে মাথা দিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা চোখের সামনে ভালো মন্দ যা ঘটে সব দেখি, শুনি আর অনুভব করি। হতে পারে তা ভোরে পাখিদের কলতান শুনতে শুনতে বাগানের গাছে শিউলি ফুল ফুটতে দেখে শান্তি অনুভব করা, কিংবা রবিবার রান্নাঘর থেকে মায়ের রান্না করা মাংসের সুগন্ধ নাকে এসে খিদের অনুভূতি জন্মানো, বা দুপুরে বান্ধবীর সাথে কদবেল মাখা জিভে দিতেই স্বর্গীয় অনুভূতি লাভ করা। আবার হতেই পারে টিউশন থেকে একসাথে সাইকেলে বাড়ি ফেরার পথে প্রিয় মানুষের হাত আলতোভাবে ছুঁতে যাওয়ার চেষ্টায় প্রেমের প্রথম অনুভূতি নেওয়া। এখন অবধি বলা সব মুহূর্ত তো না হয় সুখের। আচ্ছা, যদি এমনটা হয় যে এই ইন্দ্রিয়গুলির মধ্যে
চারটি ঠিক কাজ করছে, তবু আমাদের চোখের সামনে ঘটা কিছু দেখতে পাচ্ছি না, অথচ সেসব সত্যি ঘটছে আর সেটা অনুভব করছি অসহায় হয়ে। কি কথাগুলো শুনে বেশ অবাক লাগছে তো। আজ আমাদের এই ঘটনা যত এগোতে থাকবে তত সবাইকে আরো অবাক করতে থাকবে। নমস্কার সকলকে, আমি আসানসোল থেকে সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায় বলছি। এই আসানসোলে কয়লা খনি থেকে শুরু করে ইস্পাত কারখানা সবই রয়েছে। এখন বড় হয়ে আসানসোলের প্রতি টান মায়া জন্মালেও ছোটবেলায় আমি আমার মামা বাড়িতেই বছরের বেশিরভাগ সময় কাটাতাম। আমার মামা বাড়ি রবি ঠাকুরের দেশ বীরভূমের শান্তিনিকেতনের বোলপুরের এক সুন্দর জায়গা সুরুলে। লালমাটির দেশ, ঈশ্বর যেন ওখানে নিজের হাতে প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন। নিজের বাড়ির এলাকার সম্পূর্ণ বিপরীত ধর্মী জায়গা হওয়ার জন্যই বোধহয় মামা বাড়ি আমায় আকর্ষণ করত বরাবর। আজও সেই টান রয়েছে, তবে ব্যস্ততার খাতিরে সারা বছর না গেলেও শুধুমাত্র দুর্গাপুজোর 4টি দিন ওখানেই কাটে আমার। সুরুলে প্রায় 15টি দুর্গাপুজো হয়, তার মধ্যে অন্যতম হলো সুরুল রাজবাড়ি বা সুরুল বড় বাড়ির দুর্গাপুজো। ওখান থেকে 100 মিটার দূরত্বে সুরুল মজুমদার বাড়ির দুর্গাপুজো আমার মামা বাড়ির নিজস্ব দুর্গাপুজো। ছোট থেকেই আমি মামা বাড়ির বড় আদর। আমার দাদু, দিদা, মামা, মাসি এদের সাথে ছোট থেকেই বন্ধুত্বের সম্পর্ক। আজকের ঘটনা আমার সেই মাসিকে নিয়ে। আজও কথায় কথায় বা গল্পে আড্ডায় ওই প্রসঙ্গ যখন ওঠে, মাসিকে যেন ভয় আর আতঙ্ক গ্রাস করে। বিভিন্ন সময় মাসির মুখ থেকে শোনাই ঘটনাটি যেমনভাবে মাসিদের সাথে পরপর দিনের পর দিন ঘটেছিল, ঠিক তেমনভাবেই তুলে ধরলাম তোমাদের সামনে। ঘটনাটি 90-এর দশকের শেষ দিকে ঘটে যাওয়া ঘটনা। বলে রাখি, আমার মা আর মামা মাসিদের মধ্যে বছর 7 বয়সের পার্থক্য ছিল। আমি যখন অনেকটা বড়, বোঝার বয়সও হয়েছে, তখন শুনতে পাই মাসির বিয়ের তোড়জোড় চলছে। পাত্র নাকি মূল বর্ধমান শহরে পীরপুকুরের বাসিন্দা, সুপুরুষ, রাশভারী মেজাজের, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মহারাষ্ট্রের পুনেতে অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কনস্ট্রাকশন প্রজেক্টের সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে পোস্টিং হওয়ায় বর্ধমানের বাড়িতে তার মা একাই থাকেন। বিয়ের আগেই কথা ছিল মাসিকে মেসোমশাইয়ের সাথে বাংলার বাইরেই এক প্রকার থাকতে হবে, কারণ প্রজেক্টের উপর নির্ভর করত তাদের বসবাস। প্রজেক্ট শেষ হলে বা নতুন প্রজেক্ট কোথাও আরম্ভ হলে সেখানে বদলি হয়ে যেতে হতো 2-3 বছর পর পর। তবে অষ্টমঙ্গলা কাটিয়ে মাসি আর মেসোমশাই বর্ধমান ছেড়ে পাড়ি দেয় পুনে। নতুন জায়গা হলেও মাসির মানিয়ে নিতে কোনো অসুবিধে হয়নি। সন্তান হওয়ার আগে অবধি মাসিরা পুনেতেই থাকত। সন্তান সম্ভবা অবস্থায় মাসি সুরুলে ফিরে আসে। দুজন মিলে তারা আগেই ঠিক করেছিল তাদের সন্তানের বয়স যতদিন না 1.5 কি 2 বছর হচ্ছে ততদিন বাইরে যাওয়া মাসির পক্ষে সম্ভব না। যাই হোক, কিছু মাস পর মাসির মেয়ে হয়। তার নাম রাখা হয় ঐশী। ঐশী জন্মানোর কিছু মাস পরেই মেসোমশাই গ্যামন ইঞ্জিনিয়ার্স থেকে দুর্দান্ত চাকরির অফার পায়। কোম্পানি পোস্টিং দেয় আসামের গুয়াহাটির কাছে। কিছুদিনের মধ্যেই মেসোমশাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসামের গুয়াহাটির কাছে জালুকবাড়িতে ওই সংস্থায় ডেপুটি ম্যানেজার পোস্টে জয়েন করে। থাকার জন্য একটা বাংলো বাড়ি ওই সংস্থা থেকে মেসোকে দেওয়া হয়। বছরে 2 বার লম্বা ছুটিতে মেসো সুরুল আর বর্ধমানে আসে। ঐশী যখন বছর 1.5-এর, তখন মাসি আর ঐশীর আসাম যাওয়ার দিন ঠিক হয়। আসামে পৌঁছে জায়গাটা মাসির বেশ পছন্দ হয়। প্রকৃতির কোলে একটা ছোট্ট গ্রাম, যেদিকে 2 চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বাংলো বাড়িটার পাশে আরেকটা বাংলো ছিল, যেটায় কেউ থাকতো না। আশেপাশে কয়েকটি বাড়ি আর বাকি পুরোটাই জঙ্গল। বাংলোর সামনে অল্প বাগান, আর তারপর মূল দরজা দিয়ে ঢুকেই একটা বসার জায়গা বা ডাইনিং হল। হলের একদিকে 2টো পাশাপাশি বেডরুম, অপরদিকে পাশাপাশি রান্নাঘর আর বাথরুম। অবাক ব্যাপার, পুরো বাংলোটার কোথাও কোনো রং ছিল না। দেওয়ালে ওয়ালপুট্টি করা, ভেতর বাইরে 2 সাদা। প্রজেক্ট খুব বড় হওয়ায় মেশোর কাজের চাপ ছিল খুব। সারাটা দিন মাসি তার মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতো। সোম থেকে শুক্র মাসির ওই বাড়িতে কাজকর্ম আর ঐশীকে নিয়েই কাটত। শনিবার মেশো চেষ্টা করত সন্ধ্যের আগেই বাড়ি ফেরার। সেদিন সন্ধ্যেটা মেশো ঘরোয়াভাবে কাটাতো বা একসাথে বেরিয়ে বাড়ির সাপ্তাহিক প্রয়োজনীয় বাজার হাট করে নিত।
রবিবার ওরা কোম্পানির গাড়িতে বাইরে ঘুরতে যেত, কখনো কোনো মন্দির, কখনো কোনো টুরিস্ট প্লেস বা কোনো মেলা বা সিনেমা দেখা, এরকম খানিকটা। মহারাষ্ট্র বা পুনের তুলনায় মাসির এই আসাম জায়গাটা বেশি পছন্দের হয়ে উঠল। আসলে আসামের সাথে বাংলার যে অনেক মিল। সব ঠিকই চলছিল, হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটল, বা বলা চলে পরপর ঘটে গেল, যা ওদের ছোট পরিবারে বেশ বড় একটা বিপদের মেঘ ঘনিয়ে নিয়ে আসলো। বাড়ির কিছু কাজ করার সময় একদিন মাসি লক্ষ্য করে তার বেডরুমের দেওয়ালে লাল রঙের একটা দাগ লেগে আছে। মেঝে থেকে 2.5 কি 3 ফুট মতো উচ্চতায় দেওয়ালের বেশ কিছু অংশে ঘন লাল রঙের দাগ। ঠিক যেমন পিঁপড়ের লাইন আঁকাবাঁকা হয়ে দেয়ালে এগিয়ে চলে, তেমনি দাগটা কিছুটা অংশ গিয়ে শেষ হয়ে গেছে। সাদা দেওয়ালে দাগটা বড্ড চোখে পড়ছিল, তবে কিসের দাগ সেটাই অতটা গুরুত্ব না দিয়ে সাথে সাথে মাসি ভেজা কাপড় দিয়ে সেটা মুছে দেয়। এরপর মাসি তার রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। কিছু সময় বাদে সে ঘুমোচ্ছে কিনা দেখতে মাসি বেডরুমে ফেরে, আর তার নজর যায় আবারও সেই দেওয়ালের দিকে। এই কিছুক্ষণ আগে মুছে গেলেও সেই একই দাগ ওই অংশে লেগে আছে না? আর এবার দাগটা যেন আরো কিছুটা এগিয়ে গিয়ে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে গিয়ে শেষ হয়েছে। মাসি ভালো করে লক্ষ্য করে দাগটা অনেকটা লাল রঙের মোম পেন্সিল দিয়ে আঁকার মতন। মাসি মনে মনে ভাবে, এই বাড়িতে তো মোম পেন্সিল নেই, মেয়ে এতই ছোট যে সে এসব ব্যবহার করে না, আর বাইরের কেউ তো ঘরেও আসে না, তাহলে এটা কি করে হলো? তাও আবার এই কয়েক মুহূর্তের মধ্যে। এসব ভাবতে ভাবতেই মাসি আবারও ভেজা কাপড় নিয়ে এসে দাগটা মুছে দেয় আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই ঘটনা মাসি প্রায় ভুলেই গিয়েছিল। রবিবার সকালে মেশোর সাথে চা খেতে খেতে গল্প করার সময় মাসি দেখে বাড়ির মূল দরজার পাশের দেওয়ালে ঠিক ওই রকম দাগ। সাথে সাথে মাসি বলে, শোনো না, দরজার পাশের দেওয়ালে ওই দাগটা, ওটা কিসের দাগ মনে হচ্ছে গো? মেশো কিছুই বুঝতে না পেরে বলে, ওটা আবার কি দেখবো, সাদা দেওয়ালে কোনো দাগ লেগে গিয়েছে, হয়তো মুছে দাও, তাহলেই তো হয়। মাসি উঠে গিয়ে ভালো করে দেখলো ওই দাগটা সেদিনের মতোই একটা দাগ, ঘন লাল রঙের মোম পেন্সিল, যেন কেউ দেওয়ালে ঘষে দিয়েছে। মাসি বলল, আরে না, সেদিন দুপুরে আমি আমাদের বেডরুমে এই দাগটা দেখেছি, মুছে দেওয়ার পরে আবার সেই দাগটা দেখেছি অন্য দেওয়ালেও, আর আজ সেই একই দাগ বাড়ির দরজার পাশের দেওয়ালে। বিকেল হতেই ওরা সিনেমা দেখতে বেরিয়ে যায়। আসলে গত সপ্তাহে এই সিনেমাটাই দেখার কথা ছিল, কিন্তু গ্রাম থেকে কিছু দূরে স্থানীয় এক মেলা বসায়, তা দেখতে গিয়ে সিনেমাটা দেখা হয়নি তাদের। সিনেমা দেখে ফেরার পথে বাইরেই খাবার খেয়ে ঘরে যখন ফিরে আসে তখন রাত প্রায় 9টা বেজে গেছে। বাড়ি ঢুকেই ওরা বেশ খানিকটা অবাক হয়ে যায়। তারা গেট থেকে দেখে বাড়িটা পুরো অন্ধকার, যে লাইটগুলো ওরা জ্বালিয়ে গিয়েছিল সেই লাইটগুলো বন্ধ, তার মানে নির্ঘাত কারেন্ট গেছে। কিন্তু আসার সময় তারা আশেপাশের বাড়িগুলোতে লাইট জ্বলতে দেখেছে। মেশো কোনো রকমের তালা খুলে ঘরে ঢুকে ডাইনিং হলের সুইচ টিপতেই ঘরের লাইট জ্বলে ওঠে। এবার বেডরুমে গিয়েও মেশো সুইচ অন করতেই সে ঘরেও লাইট জ্বলে ওঠে। মেশো বলে, তোমার মন কিন্তু খুব অন্যদিকে চলে যাচ্ছে, তুমি বেরোবার সময় লাইট জ্বালিয়ে যেতে ভুলে গিয়েছিলে, দেখো দুটো জায়গাতেই লাইট বন্ধ ছিল। মাসি তখন ডাইনিং হলে দাঁড়িয়ে পুরোপুরি চুপ। কথাটা যেন তার কানে যায়নি বললেই হয়। মেশো বলল, কি গো, কি হলো, কি দেখছো অমন চুপ করে? মাসি তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের ডাইনিং হলের দেওয়ালের দিকে। ধীরে ধীরে হাতটা উঠিয়ে মাসি মেশোকে কিছু দেখতে বলে। মেশো তা দেখেই রীতিমতো চমকে ওঠে। তারা দেখে হলের 4টে দেয়ালেই মেঝে থেকে ঠিক 2.5 বা 3 ফুট উচ্চতা বরাবর সেই লাল দাগে ভর্তি। দাগটা যেন এক লাইনেই আঁকা বাঁকা হয়ে এক দেওয়ালে শুরু হয়ে
4 দেওয়াল ঘুরে শেষ হয়েছে। মাসি এবার নিজেদের বেডরুমে গিয়ে দেখে সেই রুমে ঠিক একইভাবে ওই দাগ চারিদিকের দেওয়ালে। আবারও তারা ভেজা কাপড়ে সেই দাগ ঘষে ঘষে তুলতে থাকে। মেয়ে ঘুমোতেই মাসি মেশোকে বলে, আরে আমি প্রতিবারের মতো এবারেও আমাদের ডাইনিং হল আর বেডরুমের লাইট জ্বালিয়ে বেরিয়েছিলাম। লাইট কিভাবে নিভলো আমি জানি না। তাহলে কি চোর এসেছিল বাড়িতে? কিন্তু আমাদের ঘরে তো সেরকম কিছুই নেই। আচ্ছা, ওই লাল দাগটা কিসের? মেশো মাসিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমাদের পাশেই তো ঘন জঙ্গল, নিশ্চয়ই ওখানের কোনো পোকার উৎপাত এটা। এমন পোকা যদিও আমি কখনো দেখিনি, তবে এসব চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব, ঠিক তুমি ঘুমিয়ে পড়ো। মাসি পোকার কথাটা শুনে যেন বেশ আশ্বস্ত হলো আর ঘুমিয়ে পড়ল। মেয়েকে দুধ খাইয়ে একটু আগেই ঘুম পাড়িয়ে এসে মাসি একদিন বেলার দিকে রান্না করতে ব্যস্ত। রান্নাঘরের দরজা থেকেই বেডরুমের বিছানাটা ভালোভাবে দেখা যায়। রান্না করার ফাঁকেই মাসি মেয়ের দিকে লক্ষ্য রাখে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে মাসি শুনতে পায় তার মেয়ে খিলখিল করে হাসছে। মাসি উঁকি দিয়ে দেখে, উনি দেখেন তার মেয়ে মাঝ বিছানায় বসে সোজা তাকিয়ে কি যেন বড় বড় চোখে দেখছে আর আনন্দ পেয়ে হাততালি দিচ্ছে। খানিকটা বিছানা থেকে সে যেন সামনের দিকে এগিয়ে সে নামতে চাইছে। মাসি তা দেখে ঘরে ঢুকতেই দরজার পাশে তাকিয়ে দেখে দেওয়ালে একটা টিকটিকি। মাসিকে দেখে মেয়ে পুরো চুপ করে যায়। তাকে আবার ঘুম পাড়িয়ে মাসি রান্নাঘরে আসতেই ধপ করে একটা শব্দ পায়, আর পিছন ঘুরে দেখে ঐশী বিছানা থেকে পড়ে মেঝেতে উপুর হয়ে শুয়ে কাঁদছে। সাথে সাথে ছুটে গিয়ে মাসি তাকে তোলে আর দেখে কপালটা বেশ ফুলে গেছে। মাসি ফ্রিজ থেকে বরফ এনে তার কপালে ঘষে দেয়। এতদিন ধরে মাসি তাকে চোখে চোখে রাখে, আর এক নিমেষে মেয়ের এইভাবে পড়ে যাওয়া মাসিকে ভাবিয়ে তোলে। অনেক পরে মেয়ের কান্না থামলে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। মাসি রান্না সেরে কোনো রকমে খেয়ে মেয়ের কাছেই শুয়ে পড়ে। একদিন রাতে শুরু হয় বিভৎস লোডশেডিং। মাঝে মধ্যে লাইট আসছে আবার চলে যাচ্ছে। গরমের মধ্যে মাসির কিছুতেই ঘুম আসছিল না। সারাক্ষণ বিছানার এপাশ ওপাশ সরেও ঘুম কিছুতেই আসে না। এমনিতেই মেয়ের জন্য মাকে রাত জাগতেই হয়, কিন্তু সেদিন বাপ বেটিতে খুব ঘুমোচ্ছে আর মাসির চোখে ঘুম নেই। একটু পরে আবার কারেন্ট চলে আসে। বাথরুম যেতে রুমের বাইরে বেরোতেই মাসির মনে হয় পাশের বেডরুমে ফিস ফিস করে কেউ কথা বলছে। ওটা প্রায় ব্যবহার হয় না বললেই চলে। একটা খাট, কিছু জিনিসপত্র, কাপড় এসবই রয়েছে ওই রুমে। বলাই ভালো যে ওটা স্টোর রুমের মতো ব্যবহার হয়। মাসি ধীর পায়ে সামনে গিয়ে দরজায় কান পাতে। ওদিক থেকে কোনো আওয়াজ নেই, শুধু একটা কানে কানে কথা বলার মতো শব্দ আসছে। মেশোকে ওঠাতে গেলে যদি মেয়ের ঘুম ভেঙে যায়। ভয়ে মাসি সাহস করে দরজাটা খোলে, কাউকে ডাকে না। দরজা খুলে ঘরে ঢুকে লাইট অন করতেই দেখে সবকিছু স্বাভাবিক। মাসি মনের ভুল ভেবে আলো নিভিয়ে আবার দরজা লক করে ফিরে আসছিল, কিন্তু কি মনে হতেই মাসি পেছনে ঘোরে আর লাইটটা আবার জ্বালে। দেখে গোটা রুম একইভাবে থাকলেও রুমের সেলফে সাজানো পুতুলগুলো লন্ডভন্ড হয়ে গেছে, আর একটা পুতুল পড়ে আছে মেঝেতে। নিশ্চয়ই কোনো ইঁদুর বা ছুঁচোর কাজ, নইলে এত অল্প সময় সাজানো পুতুলগুলো পড়ে যাবে কি করে। মাসি মেঝেতে ঝুঁকে পুতুলটা তুলে সেলফে রাখতে গিয়ে দেখেন আরেকটা পুতুল খাটের তলায় পড়ে আছে, যার আলো জ্বলছে। হাত বাড়িয়েও কিছুতেই পুতুল না পেয়ে মাসি অল্প মাথাটা ঢুকিয়ে খাটের তলা থেকে পুতুলটা বের করার জন্য এগোতেই দেখে একটা বাচ্চা মেয়ে খাটের তলায় চুপটি করে ওই পুতুলটা নিয়ে বসে আছে। মাসি ভয় চিৎকার করে ওঠে, আর একই সময় রুমের লাইটটা নিভে যায়। মাসি দেখে খাটের তলা থেকে তার দিকে এগিয়ে আসছে একটা আলো, সাথে শোনা যাচ্ছে একটা কর্কশ কণ্ঠে হিন্দি গান। মাসি দু চোখে হাত দিয়ে ও মাগো বলে মেঝেতে ছিটকে বসে পড়ে।
চিৎকার শুনে পাশের রুম থেকে মেশো এসে দেখে মাসি থরথর করে মেঝেতে বসে কাঁপছে। মেশোর কথায় কিছুটা স্বাভাবিক হয়ে মাসি সব জানায়। মেশো পুতুলটা তুলে ভালো করে দেখে বলে, এই দেখো, এটা একটা ব্যাটারি চালিত পুতুল, এতে গান হয় আর পুতুলটা এগিয়ে এসে নাচও করে। আচ্ছা, আমি ব্যাটারিটা খুলে দিচ্ছি, আর ভয় পাওয়ার কিছু নেই, এসো। মাসি জিজ্ঞাসা করে, কিন্তু কিন্তু ওটা খাটের তলা থেকে বেরোলো কি করে? আর আর ওই মেয়েটা কোথায়? আমি একটা এখানে মেয়েকে। মেশো থামিয়ে দিয়ে বলে, আরে কদিন ধরে যা চলছে ওগুলো তোমার মনের ভুল। হতেই পারে কোনোভাবে ইঁদুরের জন্য সুইচ টেপা গিয়ে ওটা চলতে শুরু করেছে, আর সেলফ থেকে হয়তো বেরিয়ে পড়েছিল, আর একইভাবে খাটের তলা থেকে তোমার কাছে আসছিল। তুমি সবেই ভয় পেলে কি করে হবে বলো? চলো, শোবে চলো। মাসি আবার গিয়ে শুয়ে পড়ে, কিন্তু সারা রাত মাসির চিন্তায় আর ঘুম আসে না। এখানে আসার পর একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এরপর কদিন কেটে গেছে, আর সেরকম কিছু ঘটেনি। তখন প্রায় মাঝরাত। মাসির হঠাৎ ঘুম ভাঙে ঐশীর কান্না শুনে। চোখ খুলে মাসি দেখে ঘরটা ভীষণ অন্ধকার, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। দুপাশে হাত দিয়ে দেখে মেশো বা তার মেয়ে কেউই বিছানায় শুয়ে নেই। মাসি ধরফর করে উঠে বসে। ঐশী কিন্তু কেঁদেই চলেছে, তার কান্নার আওয়াজ ভেসে আসছে রুমের বাইরে থেকে। মাসি ধীরে ধীরে খাট থেকে নেমে পাটা মেঝেতে দিতেই একটা শিহরণ খেলে যায় তার গোটা শরীরে। কি বিভৎস ঠান্ডা মেঝেটা। কোনো রকমে পা ফেলে ধীরে ধীরে অন্ধকার এগিয়ে যায় সে। রুমের দরজার কাছে যত এগোতে থাকে, মেয়ের গলা যেন তত দূরে যেতে থাকে। দরজাটা খুলে মাসি ডাইনিং হলের দিকে এগোতে থাকে। রান্নাঘরের জ্বলা নাইট বাল্বের টিমটিমে আলো যেন বহু দূর থেকে দেখা যাচ্ছে। ঐশীর কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। চারিদিকে ভীষণ নিস্তব্ধতা, যেন পিন পড়লে শব্দ হবে। রান্নাঘরের অল্প আলো ধরে এগোতে এগোতে মাসির পায়ে কিছু একটা লাগে। কিছু না বুঝতে পেরে মাসি এগোতে থাকে। না, আর কিন্তু ঠান্ডা ভাবটা নেই, তবে কিছু শক্ত জিনিসের উপর দিয়ে তাকে হাঁটতে হচ্ছে। নিচ থেকে জিনিসটা তুলে মাসি স্পষ্ট দেখতে না পেলেও বুঝতে পারে এটা আর কিছু না, মানুষের কঙ্কালের হাড়গোড়। ভয়ে মাসির দম বন্ধ হয়ে আসে এবং চারিদিকের নিস্তব্ধতায় মাসির যেন মুখ দিয়েও আওয়াজ বের হতে চায় না। হঠাৎই ঐশী আবার কেঁদে কোঁকিয়ে ওঠে আর চুপ করে যায়। এবার মাসি বুঝতে পারে কান্নাটা আসছে রান্নাঘর থেকে। মাসি শিগগিরই সেদিকে পৌঁছে দেখে রান্নাঘরের মেঝেতে একজন মহিলা তার দিকে পিছন ঘুরে বসে আছে, আর তার কোলে রয়েছে ঐশী। মাসি হাত বাড়িয়ে যেন মেয়ের কাছে যেতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এমনকি তার পা মেঝেতে আটকে গিয়েছে ওই কঙ্কালগুলোর সাথে। মাসি এক প্রকার বোবা হয়ে দেখে তার মেয়েকে মহিলাটি কোলে নিয়ে পিছনে ঘুরে বসে নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন। ঐশীর দুগাল গড়িয়ে পড়ছে সেই দুধখানা। কিন্তু এ তো দুধ নয়, এ কি? এটা কি? লাল রঙের দুধ। মুহূর্তের মধ্যে মহিলাটি এবার সামনে ঘুরে বসে, আর মাসি দেখে সেই মহিলার চোখ দুটো কি ভীষণ লাল, আর তার কপালে বড় একটা টিপ। তার দুই স্তন দিয়ে রক্তের পিচকারি বেরোচ্ছে, আর সেই রক্ত তার মেয়ের মুখে পড়ছে। এই বিভৎস দৃশ্য দেখে মাসি চিৎকার করে ওঠে, আর ঘর কাঁপানো সেই প্রবল চিৎকারে মেশোর ঘুম ভেঙে যায়। মাসি দেখে মেশো তাকে বিছানায় বসিয়ে মুখে জল দিচ্ছে। মাসির চোখ যায় ঐশীর দিকে। মাসি দেখে ওই অবস্থায় মাকে দেখে সে খুব কাঁদতে শুরু করেছে। মাসি বুঝতে পারে এটা ছিল একটা ভীষণ ভয়ানক দুঃস্বপ্ন। কিছু বুঝতে না পেরে মাসি দুহাত মুখে চেপে বসে থাকে বিছানায়। স্বামীকে কিছু না জানিয়ে মেয়েকে আদর করতে থাকে সে। উফ, কি ভয়ানক সে স্বপ্ন। সারা রাত আর তার দু চোখে ঘুম আসে না। মেশোকে প্রজেক্টের জন্য একটা মেশিনারি সংস্থার মেশিনের কোয়ালিটি চেক করার কাজে
দিন কয়েকের জন্য ডিব্রুগড় পাঠানো হবে বলে ম্যানেজমেন্ট থেকে জানানো হয়। মেশো ঘরে এসে তা জানাতেই মাসি কিছুতেই একা থাকতে রাজি হয় না। ওরা ঠিক করে কিছুদিন মাসি তার মেয়েকে নিয়ে বর্ধমানের বাড়িতে ঘুরে আসুক তার শাশুড়ি মায়ের কাছে। সেই মতো যাওয়া আসার টিকিট কেটে মাসিদের বর্ধমানে যাওয়ার ব্যবস্থা করে মেশো নিজে সেই কাজে ডিব্রুগড় যাওয়ার প্রস্তুতি নেয়। বর্ধমানে পৌঁছে মাসির শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। একে তো ছোট মেয়ে, তার উপর বারবার লং জার্নি মাসির শরীরে প্রভাব ফেলত। যাই হোক, শাশুড়ি মায়ের সাথে গল্প করে এবং বাড়ির রান্না বান্না করে মাসির দিন ভালোই কাটতে লাগলো। কিছুদিন নাতনিকে পেয়ে মাসির শাশুড়িও বেজায় খুশি। এমন একদিন মাসি ঘর পরিষ্কার করতে গিয়ে লক্ষ্য করে ডাইনিং টেবিলের পাশের দেওয়ালে সেই লাল দাগ, অবিকল সেই আসামের বাড়ির দাগটার মতো মোম পেন্সিলে আঁকা ঘন লাল দাগ। মাসি তার শাশুড়িকে ডেকে জিজ্ঞাসা করল, দেখো তো এটা কিসের দাগ? বাড়িতে কি কোনো বাচ্চা এসেছিল রং পেন্সিল নিয়ে? মাসির শাশুড়ি বলেন, না কই, সেরকম তো কেউ আসেনি। আর এলেও বাচ্চা তো বহুদিন আসেনি ঘরে। আমি তো আজ দেখছি দাগটা। দাঁড়াও, মুছে দি দাগটা, খারাপ লাগছে, রংটা নষ্ট করে দেবে। এই বলেই তিনি একটি স্পঞ্জের মতো জিনিস ভিজিয়ে এনে দাগটা তুলে দিলেন। মাসি একটু ঘাবড়ে গেলেও শাশুড়িমাকে কিছু জানায় না। তবে এখানে আসার পর এমন কিছু এবার ঘটে যা নিয়ে মাসি সব কথা বলতে বাধ্য হয় শাশুড়িকে। কিছুদিন বাদে আসাম ফিরে যেতে হবে, তাই মাসি মেয়েকে শাশুড়ির কাছেই বাড়িতে রেখে বর্ধমানের কার্জন গেটের কাছে রানীগঞ্জ বাজারে কিছু কেনাকাটা করতে যায়। বাজারের মধ্যে হরিবংশ নামের এক স্টোরে অসাধারণ কোয়ালিটির পোস্ত আর হিং পাওয়া যায়, যা আসামে পাওয়া যায় না। এছাড়া কিছু সংসারের টুকিটাকি জিনিস কিনে মাসি সন্ধ্যের একটু আগেই ঘরে ফিরে আসে। ঘরে ঢোকার আগে একটা লনের মতো জায়গা পেরিয়ে ঢুকতে হয়। সেখান থেকে বেডরুমের জানলা ভালোভাবে দেখা যায়। মাসি লন পেরোতে গিয়ে স্পষ্ট দেখে সে জানলার গ্রিলে ঠেস দিয়ে বসে আছে একটা বাচ্চা মেয়ে, আর জানলার পাশেই বিছানায় শুয়ে তার মেয়ে ঐশিকা দুজন দুজনকে দেখছে। মাসি ঘরে ঢুকে দেখে ডাইনিং হলে বসে শাশুড়ি মা ইটিভি বাংলায় রোজগেরে গিয়ে দেখছে। মাসি বলে ওঠে, মা, ওই ঘরে কে এসেছে গো? ওই পাড়ার রুম্পার মেয়ে নাকি? তিনি বলেন, কই না তো, ঘরে তো কেউ আসেনি। আমি এতক্ষণ তো ও ঘরেই ছিলাম। ও ঘুমোতে গেল, তারপর আমি টিভি করলাম। মাসি জিনিসগুলো ওখানেই নামিয়ে ঘরে ঢোকে আর দেখে তার মেয়ে বিছানায় বসে জানলার দিকে দেখছে, কিন্তু জানলার নিচের চেয়ারে কেউ নেই। মাসি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও কাউকে না পেয়ে বলে, মা, আমি ঢোকার সময় স্পষ্ট দেখলাম কোনো বাচ্চা মেয়ে জানলার নিচে খেলছে চেয়ারে বসে ঐশীর কাছে। ওই কাজের মাসি করুণার নাতনি আসেনি তো? হয়তো আমাকে দেখে বেরিয়ে গেছে লজ্জা পেয়ে। তিনি বলেন, করুণার নাতনি তো সে আগের বার এসেছিল করুণার সাথে, এখন আর আসে না। মাসি বেশ অবাক হয় আর কথা না বাড়িয়ে মেয়ের কাছে বেডরুমে চলে যায়। ওই রাতে মাসির প্রচন্ড জল তেষ্টায় ঘুম ভেঙে যায়। বিছানার পাশে তুলে রাখা জলের বোতলটা থেকে জল খেতে গিয়ে দেখে গরম হয়ে গিয়েছে জলটা। গ্রীষ্মেই একটা সমস্যা, জল খুব সহজে গরম হয়ে যায়। মাসি উঠে ডাইনিং হলের দিকে এগিয়ে যায় ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার জন্য। ফ্রিজ খুলতেই মাসির নজর যায় সন্ধেবেলা বর্ধমানের গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে তার কেনা সীতাভোগের প্যাকেটটার দিকে। আসামে তো সব পাওয়াই যায় না, তাই এখানে এলেই সব তার উইশ লিস্টে থাকে। মেয়ে ঘুমোচ্ছে, আবার পাশের ঘরে শাশুড়ি মাও ঘুমোচ্ছেন। দরজা দুটোই খোলা, যা ওই ডাইনিং হল থেকে স্পষ্ট দেখা যায়। অন্ধকার জায়গায় থাকা ফ্রিজ খুলতেই ফ্রিজের ভেতরের আলোটা এত জোরালো হয়ে যায় যে ওই অন্ধকারে আর তখন জিনিস চুরি করে খাওয়াটা কঠিন হয়ে পড়ে। এবং এই মর্ম তারাই বুঝবে যারা এভাবে রাত্রিবেলা ফ্রিজ থেকে জিনিস খায়। এসবের মধ্যেই পিছন থেকে পায়ের আওয়াজ পেয়ে মাসি চমকে ওঠে। মাসি পেছন ঘুরে দেখে দোতলায় যাওয়া সিঁড়ির নিচে অন্ধকারের মধ্যে কেউ একজন বসে মাসিকে দেখছে। ফ্রিজের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে কোনো মাঝবয়সী মহিলা বসে আছে, আর তার দৃষ্টি মাসির দিকেই। মাসি চমকে উঠে ফ্রিজটা বন্ধ করে দেয়। আলো নিভতেই কাউকে কিন্তু আর দেখা যাচ্ছে না। মাসি ভয়ে ভয়ে ফ্রিজটা আবার খোলে, আর
ফ্রিজের আলোটা পড়তেই মাসি দেখে সেই মহিলার চোখ দুটো ভীষণ লাল, আর তার কপালে একটা বড় টিপ। এ তো সেই স্বপ্নে দেখা মহিলাটা। সে এখনো মাসির দিকেই চেয়ে আছে। তাহলে কি এটাও সে স্বপ্ন দেখছে? মাসি ভীষণ জোরে চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে পাশের রুম থেকে শাশুড়ি মা এসে দেখে ফ্রিজটা হাট করে খোলা, আর মাসি অজ্ঞান হয়ে মেঝেতে শুয়ে আছে। অল্প কিছুক্ষণ বাদেই জ্ঞান ফেরে মাসির। শাশুড়িকে এই মাত্র ঘটা ঘটনা, এমনকি আসামে যা হয়েছে সব ঘটনা মাসি বলে, এবং বলার পর ঘুমিয়ে পড়ে। ভোর রাত থেকেই তার ধুম জ্বর শুরু হয়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারকে সবকিছু জানানো হয়। ডাক্তার বলে মাসির বিশ্রামের প্রয়োজন, আর কিছু ওষুধ সপ্তাহখানেক খেলেই সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পরে মাসি মেয়েকে নিয়ে আসাম ফিরে যায়। স্টেশনে পৌঁছে দেখে মেশো অফিসের গাড়ি পাঠিয়েছে ওদের জন্য। বাড়ি ফিরতে রাত হয়। বাড়ি এসে মেশোকে সব ঘটনা বলে। মেশো খানিকটা অবাক হয়, আর মাসিকে জানায় দিন কয়েক আগেই মেশো ফিরেছে ডিব্রুগড় থেকে। ফেরার পর এই বাড়িতে কিছুই আর ঘটেনি। হয়তো আগে যা ঘটেছে তাতে মাসি শক পেয়েছে, তাই এমন লাগছে। মাসি ক্লান্ত ছিল, আর এসব কথা ভালো লাগছিল না তার। সব জিনিসপত্র ব্যাগ রেখে অল্প খেয়ে আর সবাইকে খাইয়ে সে শুয়ে পড়ে। মেসোমশাই ডিউটি বেরোনোর পর মাসি সব গোছাতে পাশের বেডরুমে চলে আসে। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে পাওয়া ওই শিকার অনেক জামা আলমারিতে তুলে রাখে। তারপর বেশ কিছু খেলনা সাজিয়েও রাখে। নিজেদের কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। রান্নাঘরের কিছু বাসন ননস্টিক এনেছিল। সেগুলো সব সাজিয়ে ঠিকঠাক করে রাখতে অনেকটা সময় লেগে যায়। ক্লান্ত হয়ে কোনো রকমে খেয়ে দিয়ে মাসি মেয়েকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই মাসির স্বভাব ছিল হাতটা পাশে করে মেয়ে ঠিক আছে কিনা দেখা। কিন্তু এ মা, হাতটা মেয়ের গায়ে পৌঁছচ্ছে না কেন? মাসি চোখ খুলে দেখে ঐশী বিছানার একেবারে কোণে বসে মেঝেতে ঝুঁকে কি যেন দেখছে, আর মুখ থেকে একটা শব্দ করে কিছু একটা বলছে। মাসি বিছানার একেবারে কোণে যেতেই যেন মুহূর্তের মধ্যে কোনো বাচ্চা খাটের তলায় ঢুকে যায়। মাসি চমকে ওঠে। সাথে সাথে মাসি বিছানা ছেড়ে নেমে খাটের তলায় দেখে কেউ কোথাও নেই। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া যায় না। কিন্তু কাকে দেখল সে? হয়তো তার মনের ভুল। ঘুমের ঘোরে সে আবার ভুল দেখেছে। ওষুধও খাওয়া হয়নি। এই ভেবে মাসি আবার মেয়েকে নিয়ে শুয়ে পড়ে। কিছুদিন সব স্বাভাবিকভাবেই চলল, কিন্তু একদিন যা হলো তাতে মাসিদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। বেডরুমে টিভিতে কার্টুন চালিয়ে ঐশীকে রেখে মাসি বিকেলে চা করতে রান্নাঘরে আসে। ঐশী কার্টুন নেটওয়ার্ক চালিয়ে চুপচাপ সেদিকে তাকিয়ে দেখত আর আনন্দে হাত পা নাড়ত। চা করতে করতে মাসি শুনে টিভিতে কার্টুনের আর আওয়াজ আসছে না। বেডরুমের দিকে তাকাতেই দেখে ঐশী ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করেছে। মাসি বুঝতে পারে যে টিভি কেবলের কিছু কানেকশন চলে যাওয়ায় কার্টুন বন্ধ হয়েছে, আর তাতেই তার মেয়ে কাঁদতে শুরু করেছে। সাথে সাথে মাসি টিভির ব্যাপারটা দেখার জন্য বেডরুমে ঢুকতে যায়, আর দুম করে দরজাটা মুখের উপর বন্ধ হয়ে যায়। মাসি শুনতে পায় আবার কার্টুন শুরু হয়েছে, কিন্তু টিভির সাউন্ডটা যেন আরো বেড়ে গেছে। এর মাঝে স্পষ্ট শুনতে পায় তার মেয়ে যেন আরো জোরে কোঁকিয়ে উঠে কান্না করছে। মাসি জোরে জোরে ধাক্কা দেয়। দরজা কিছুতেই খোলে না, ঠিক যেন ভেতর থেকে দরজা লক। মাসি অসহায়ের মতো দরজার বাইরে কাঁদতে থাকে, আর গায়ে যত জোর আছে সব প্রয়োগ করে দরজায় ধাক্কা দিতে থাকে। লাস্টে দরজাটা নিজেই খুলে যায়। মাসির সাথে সাথে ঢুকে মেয়েকে জড়িয়ে ধরে রুমের বাইরে নিয়ে আসে। ঐশীর গোটা গা ভীষণ গরম। সন্ধ্যে থেকেই তার জ্বর শুরু হয়। মেশো বাড়ি ফিরলে মাসি সব জানায়। মেশো কাছাকাছি এক ক্লিনিকের ডাক্তারবাবুকে বাড়ি নিয়ে আসে। ওনার ওষুধেও সেই রাতে ঐশীর জ্বর ছাড়ে না। সে রাতের মতো গা জ্বরে পুড়ে না গেলেও ঐশীর গায়ে রোজ জ্বর থাকে। মেয়েটা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দেয়। ভীষণ দুর্বল হয়ে পড়ে সে। মাসি তার সাথেই এখন দিনের বেশিরভাগ সময় কাটায়। এই কদিন নতুন একটা উপসর্গ দেখা দেয়। মাসি যেন এখন সব সময় সারা ঘরেই ফিসফিস করে কথা বলার আওয়াজ পেতে শুরু করে। এ বিষয়ে বললে তাকে নির্ঘাত পাগল বলা হবে, এই ভেবে সে চুপ করে থাকে। কিন্তু আর কদিনই বা এভাবে চুপ করে সব মেনে থাকা যায়? এবারে ঘটল এমন এক ঘটনা
যা মাসি নয় মেশোকেও নাড়িয়ে দিল। একদিন সকালে মাসির ঘুম ভাঙে মেশোর ডাকে। মেশো বলছে, শুনছো, তাড়াতাড়ি ওঠো, একটা জিনিস দেখবে এসো। মাসির সাথে সাথে উঠে মেশোর সাথে যায়, আর রুমের বাইরে গিয়ে মাসি অবাক হয়ে যায়। সারা হল রুমে সেই লাল মোম পেন্সিলের দাগে ভর্তি। মাসি ছুটে যায় পাশের বেডরুমে, গিয়ে দেখে সাজানো খেলনাগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, আর সেই রুমেও দেওয়ালে ভর্তি দাগ। এবার ফিরে এসে রান্নাঘর, এমনকি নিজের বেডরুমেও সেই একই দাগ দেখে। সব দেখে মাসি মেঝেতে বসে পড়ে। এবারের দাগটা বড্ড এলোমেলো, কেউ যেন হিজিবিজি করে সারা ঘরের দেওয়ালে লাল রঙের মোম পেন্সিল বুলিয়েছে। মাসি মেশোকে বলে, আমি বারবার বলছি, আমরা তিনজন ছাড়াও আমাদের ঘরে কারা আছে, আমরা দেখতে না পেলেও তারা এই ঘরেই আছে। শোনো, আমি তাদের ফিসফিস কথাও শুনেছি, তারা আমাদের দেখে। আমি মা, আমি আমার মেয়ের আশেপাশে কেউ আছে আমি বুঝতে পারি। আজকে এই ঘর ছেড়ে চলে যাব, আজকেই। মেশো বলে, আহা শান্ত হও, আমি আজ অফিসে গিয়ে বিজয়ের সাথে কথা বলছি। আমাদের সাইটেই কাজ করে ছেলেটা, কামাখ্যায় অনেক বছর ধরে জ্যোতিষ চর্চা করছে। ও যদি কিছু একটা সুরাহা করতে পারে। না, তুমি চিন্তা করো না, আমি গিয়ে ওর সাথে কথা বলছি। মেশো কোনো রকমে সেদিন অফিসে গিয়ে প্রথমে বিজয়ের সাথেই কথা বলে। বিজয় প্রথম থেকে সব ঘটনা শুনে মেশোকে জানায় তার পরিচিত এক তান্ত্রিক রয়েছে কামাখ্যায়। কামাখ্যা সিদ্ধ হওয়ায় সে নিশ্চয়ই তাদের সাহায্য করবে। আজই বিজয় তাকে গিয়ে খবর দিয়ে আসবে। দুদিন পর শনিবার সে বাংলোয় বিজয় সাথে করে নিয়ে আসে সেই সাধক বা তান্ত্রিককে। একটা লেবু বাড়ির চারিদিকে রেখে, সাথে সুগন্ধি তেল বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে তিনি মাসির কাছে আসামে আসার পর থেকে ঘটা এবং বর্ধমানের সব ঘটনা শোনেন। শোনা শেষ হলে তিনি ঐশীর মাথায় হাত বুলিয়ে দেন। এছাড়া কামাখ্যা মায়ের পুষ্প ঐশীর শরীরে বেঁধে দেন। এবার বাড়িতে ছড়ানো লেবু নিয়ে আসেন, সাথে প্রত্যেক জায়গার তেলের ঘ্রাণ নিয়ে বলেন, এই বাংলোয় কোনো দোষ নেই, আমায় আজ রাতে সাধনায় বসতে হবে, আমি কাল আবার আসব। পরদিন রবিবার শ্রী কামাখ্যার সাধক একাই আসেন বাড়িতে। তিনি বলেন, গতকাল মায়ের সাধনায় বসেছিলাম, বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি ছিল। শোনো, এ বাড়িতে কোনো দোষ নেই। এখন তোমরা এ বাড়ি ছেড়ে অন্য বাড়ি বা অন্য রাজ্যে গেলেও যা যা হয়েছে তা আবার হবে, কারণ এর যোগসূত্র তোমাদের মেয়ে। মাসি শুনে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, আমার অতটুকু মেয়েটা কি দোষ করলো? আপনি আপনি বলুন, আপনি সব বলুন আমাদের। আমার মেয়েটা প্রাণে বাঁচবে তো? সাধক বলতে শুরু করেন, বেশ কিছু মাস আগে তোমরা লঙ্কেশ্বর মন্দিরের মেলায় গিয়েছিলে। ফেরার সময় তোমরা জালুকবাড়ির যে জঙ্গলের রাস্তা ধরে ফিরছিলে, সেখানে কিছুক্ষণ তোমরা বিশেষ কারণে দাঁড়িয়েছিলে। যে মহুল গাছটার নিচে তোমরা সবাই ছিলে, সেই গাছেই বাস করত দুই মা মেয়ের আত্মা। এক মেয়ে ছাড়াও পেটে আরেক মেয়ে সন্তান নিয়ে পোয়াতি অবস্থায় সেই মা আর তার মেয়ের দুর্ঘটনায় মৃত্যু হয়। সেই থেকে তাদের বাস হয় ওই মহুল গাছ। ঐশীকে দেখে তারা তোমাদের সাথে চলে আসে। তোমার মেয়ের চারপাশে ওই বাচ্চা মেয়েটির আত্মা সব সময় থাকে। ও তার বোনকে খোঁজে ঐশীর মধ্যে, আর মহিলাটি তার মেয়েকে ফিরে পেতে চায় ঐশীর মধ্য দিয়ে। বাচ্চা মেয়েটির আত্মা সবসময় ঐশীকে রক্ষা করে তার মায়ের থেকে। তার মায়ের আত্মাটি মোটেও শুভ নয়। সে এত মাস ধরে তোমার মেয়ের শরীরে বাসা বাঁধছে। তাকে শেষ করাই ওই মহিলাটির আত্মার লক্ষ্য। তুমি ঠিকই দেখেছ, তুমি শ্বশুর বাড়ি গিয়েছিলে যখন, ওরা ঐশীর সাথে সেখানেও গিয়েছিল। ওরা ঐশীকে সারাক্ষণ পাহারা দেয়। ঐশী বাচ্চা মেয়েটিকে দেখলে খুশি হয়, কিন্তু ওই মহিলাটিকে দেখলে কেঁদে কুঁকিয়ে ওঠে। তুমি মা, তোমার চোখে এক দুবার ওরা ধরা দিয়েছে। মাসি বলে ওঠে, হ্যাঁ, আপনাকে আগে বলা হয়নি, আমি স্বপ্নেও দেখেছি
ওই মহিলাকে ঐশীকে রক্ত খাওয়াতে। শুনে তান্ত্রিক বলে ওঠেন, তুমি তো মা, তাই মা কামাখ্যা তোমার স্বপ্নে দেখাচ্ছিলেন ওই মহিলা ঐশীকে কিভাবে শেষ করছে তিলে তিলে। ওরা তোমাদের কারোর ক্ষতি করবে না সরাসরি, কিন্তু মহিলাটির আত্মাকে বাধা দিলে ও তোমাদের সর্বনাশ করবে। ওরা ঐশীকে ওদের দুনিয়ায় নিয়ে যাবে, ধীরে ধীরে ওরা ওকে শেষ করে দেবে আর ওকে নিয়ে যাবে তাদের সাথে। বাচ্চাটি তার মায়ের মতো অশুভ আত্মায় এখনো পরিণত হয়নি, তাই সে কিছুটা হলেও ঐশীর খেয়াল রাখে। এখন তাই তোমার মেয়ের জীবন মৃত্যুর লড়াই চলছে। সব শুনে মাসিরা ভীষণ ভেঙে পড়ে। মেশো সেই সাধককে কিছু বিহিত করার জন্য অনুরোধ করে। সাধকটি জানায় তার সাধনায় সে মহিলা আত্মাকে পুরোপুরি ধ্বংস করতে পারবে, কিন্তু সে মেয়েটির আত্মা ঐশীর 5 বছর বয়স অবধি তাদের সাথেই থাকবে। সে কারো কোনো ক্ষতি করবে না, বরং সে থাকলে তাদের সংসারে কিছু খারাপ কখনো হবে না। সময় হলে সে চলে যাবে তাদের দুনিয়ায়। মেশোরা সাধকের কথায় রাজি হয়। সেই সাধকের সাধনার বলে আর তন্ত্রমন্ত্রের জোরে সবকিছু মিটে যায়। কিছুদিনের মধ্যে তারা একদম সাধারণ অবস্থায় চলে আসে। তার দেওয়া কামাখ্যা মায়ের বিশেষ মাদুলি মেশো মাসির দেহে ধারণ করে, আর ঐশীকেও তারা মাদুলি পরিয়ে রাখে। তান্ত্রিক আরও জানায় যে মায়ের সাধনা করার সময় ছাই ভস্য একটা কৌটোতে তাদের সারা জীবন ঐশীর কাছাকাছি রাখতে হবে, আর রোজ ঐশীকে সে টিপ দিতে হবে। এতে ওই বাচ্চা মেয়েটির আত্মা সেভাবে ঐশীর কাছে আসতে পারবে না। এই ঘটনার পর প্রায় 1 বছর মেশোরা ওখানেই ছিল। খুব কম তারা সেই লাল দাগ দেওয়ালে লক্ষ্য করত। এরপর মেশোর পোস্টিং হয় কলকাতার সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার সংস্থার হেড অফিসে ভাইস প্রেসিডেন্ট পদে। মাসিরা চলে আসে কলকাতায় যাদবপুরের আদর্শনগরে। ওখানে এসেও মাঝে মাঝে মাসি ঘরের দেওয়ালে লাল রঙের মোম পেন্সিলে আঁকা দাগ লক্ষ্য করত। ওরা আর সেই দাগ মুছে দিত না, তবে সাধকের কথার উপর ভরসা করে মাসি বা মেশো কখনোই সেই বাচ্চাটির আত্মাকে ভয় পায়নি বা সেভাবে তার উপস্থিতি অনুভব করেনি। মাঝে মধ্যে দেওয়ালে লাল দাগ দেখলে বরং মাসি খুশি হতো ঐশীকে কেউ রক্ষা করছে এই কথা ভেবে। কটা বছর পর সাধকের কথা মতো সব ঠিক হয়ে গেল। সেই লাল দাগ আর লক্ষ্য করে না কেউ। আজ এত বছর হয়ে গেছে এই ঘটনার, এখনো এই দিনগুলো মনে পড়লে মাসি ভয় পায়, আঁতকে ওঠে। সাধকের দেওয়া সেই ছাই ভস্য মাসির কাছে এখনো সযত্নে রাখা আছে। কথায় আছে মেয়েরা সব পারে, আর সেই মেয়েরা যখন মা হয় তখন সেই মায়েরা যোদ্ধা হয়ে ওঠে। আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমি সৌম্যদীপ কুর্নিশ জানাই নারী শক্তিকে, বিশেষত পৃথিবীর সব মায়েদের। আবারও পরবর্তী ঘটনায় সকলের সাথে কথা হবে। সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো। শুনলেন সৌম্যদীপের থেকে অসাধারণ একটি ঘটনা, এবং সৌম্যদীপ নিজে যখন আমাদের পডকাস্টে এসে ঘটনা বলেছিল তখনও অসাধারণভাবে ঘটনা বলেছিল, এবং আজকেও যখন লিখে পাঠিয়েছে উইথ টু মাচ ডিটেলস এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটি অনুভূতিকে ব্যক্ত করে ঘটনাটি লিখেছে। আশা করছি সৌম্যদীপের পরবর্তী ঘটনার জন্য আমরা আরও অপেক্ষা করে থাকব সবাই, এবং সৌম্যদীপও আরও অনেক নতুন নতুন ঘটনা আমাদেরকে পাঠাবে। তরিৎ জেঠুর ঘটনা তো আমরা পেতেই থাকবো, এবং আজকের এপিসোডে আমি চলে যাব একটুখানি শাউট আউট সেকশনে, অর্থাৎ যারা যারা গত এপিসোডে কমেন্ট করেছিলেন তাদের বেশ কিছু নাম এখন পড়ে ফেলার পালা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আগের এপিসোডে কমেন্ট করেছিলেন শারিয়া নেস্তু, সুমন, টুম্পা রয়, রনি, সুশান্ত, আমাদের মধ্যে রয়েছেন শায়ক পাল 7190 লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ গৌরবদা আমাদের ঘটনাটি সিলেক্ট করার জন্য। তোমার কণ্ঠে ঘটনাটি প্রাণ পেয়েছে, আর ঐশ্বর্যকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে ঘটনাটি লেখার জন্য। আমরা খুব খুশি, শীঘ্রই পার্ট 2 আনবো। অনেক অনেক ভালোবাসা আমাদের প্রেত কথার জন্য। ডেফিনেটলি শায়ক, আমরা সেকেন্ড পার্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি চাই। আমাদের মধ্যে রয়েছেন ইটস প্রিয়ম, পূর্ণিমা বৈরাগ্য, আমাদের মধ্যে রয়েছেন মুনমুন মজুমদার, দেবলীনা মান্না, এছাড়া কমেন্ট করেছেন রিন্টু ঘোষ, লিখেছেন দ্বিতীয় ঘটনাটি খুবই রোমহর্ষক। ঘটনার দ্বিতীয় ঘটনাটা দ্বিতীয় ভাগটাই শোনার অপেক্ষায় রইলাম। প্রথমটা দুর্দান্ত, দ্বিতীয় ভাগটা আরও ভালো হবে আশা করি। আমাদের মধ্যে রয়েছেন মৌসুমী প্রামাণিক, এছাড়া কমেন্ট করেছেন ফ্রি ফায়ার গেমিং, রয়েছেন আফসানা খাতুন, কৃপা সিন্ধু, আমাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা দত্ত, অন্না
অনন্য পাল লিখেছেন, আজ ফোন হাতে নিয়ে বসেছিলাম যাতে করে ঘটনা আসার সাথে সাথে কমেন্ট করতে পারি। এর আগে এপিসোডের ঘটনাটি মারাত্মক ছিল। আমাদের মধ্যে রয়েছেন সুব্রত লোহার, লিখেছেন কালো বিড়ালের অভিশাপ পার্ট 2 খুব তাড়াতাড়ি চাই। আমাদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ সৃজিতা 93, দুটি ঘটনাই খুব ভালো, তবে সত্যি বলছি তিস্তার অনন্যার চিৎকার শুনে আমারই হার্টফল হয়ে যাচ্ছিল। হঠাৎ করে এরকম চিৎকার ভাবনার বাইরে। ভালোবাসা নিয়ে গৌরব দা, আজ দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি চাই। তো যাই হোক, আজকের এপিসোড আশা করছি আপনাদের ভালো লেগেছে। পুজোও চলে এসেছে, তো এখন আমাদের জানি এপিসোডে ধীরে ধীরে করে ভিউয়ারশিপও একটু হয়তো কমতে থাকবে। তার কারণটা হচ্ছে সবাই পুজোতে ব্যস্ত হয়ে যাবেন, কিন্তু তার মধ্যে থেকেও আমার দৃঢ় বিশ্বাস যারা প্রেত কথা শুনে আসছেন বিগত 4 বছর ধরে, আপনারা কিন্তু পুজোতেও এপিসোড শুনেছেন, তো এবারেও হয়তো পুজোতেও আপনারা এপিসোড শুনবেন এবং আমার তরফ থেকে কিন্তু পুজোয় এপিসোড আপনারা পাবেন। তো এপিসোড মিস করবেন না। আমাদেরকে ঘটনা পাঠান pretkotha@gmail.com অথবা আমাদেরকে মেসেজ করুন 9875476704 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস করেও পাঠাতে পারেন আপনার ঘটনা। যারা হয়তো ভয়েসে আপনার ঘটনাকে শোনাতে চান তারাও কিন্তু ভয়েস করে পাঠাতে পারেন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।